আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে অ্যাডভার্বিয়াল ক্লজ পড়ছিলাম এবং আমরা দেখতে যাচ্ছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজের অবস্থাটা কি। সর্বশেষ আমরা কজ এন্ড ইফেক্ট পর্যন্ত পড়ছিলাম যে কিভাবে কজ এন্ড ইফেক্ট এই জিনিসটাকে এক্সপ্লেন করতে হয় ইংরেজি ল্যাঙ্গুয়েজে, তাই না? লাস্ট ক্লাসে তো আমরা এটাই পড়ছি। মানে আমি যদি ভুলে না যাই আর কি, আমি যতটুকু জানি আমরা এটাই পড়ছি। তো কজ এন্ড ইফেক্ট আমরা সো এন্ড সাচ দ্যাট দিয়ে ব্যবহার করি। এই রুলগুলো দিয়ে বাসায় সেন্টেন্স মেকিং করতে বলছিলাম, করছিলেন কি? না ভাই। আচ্ছা, করেন ভাই নাই। বাসায় এসে আসলে কিছুই করা হয়নি এগুলো। আচ্ছা, তো অ্যাডভার্বিয়াল ক্লজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ডিশন এক্সপ্লেইন করে। ইফ দিয়ে কন্ডিশন এক্সপ্লেইন করে। আমরা যেগুলোকে সচরাচর কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে পড়ছি, তাই না? আমরা যদি একটু উপরে যাই স্লাইডটাতে, আমরা দেখেছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে আসলে কি কি বোঝানো হয়। আমরা বলেছিলাম আরপি, ইসিসি, এমপিটি। আরপি, ইসিসি, এনপিটি, এই তিনটা জিনিস, দুইটা জিনিস মাথায় রাখতে। এমপিটি মানে ম্যানার, প্লেস, টাইম। এই জিনিসগুলো এক্সপ্লেইন করে অ্যাডভার্বিয়াল ক্লজ। এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস এক্সপ্লেইন করে: রিজন, পারপাস, কজ এন্ড ইফেক্ট, কন্ডিশন, কন্ট্রাস্ট, কম্পারিজন। এই জিনিসগুলোকে আরপিই ট্রিপল সি দিয়ে আমরা এক্সপ্লেইন করি। খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো একটা ইংরেজি প্যারাগ্রাফ লিখতে যাই, ইংরেজি কিছু একটা লিখতে যাই, আমরা কিন্তু এই জিনিসগুলোই ব্যবহার করি। কোন একটা জিনিসের রিজন বলি, পারপাস বলি, কজ এন্ড ইফেক্ট বলি, কন্ডিশন বলি, কন্ট্রাস্ট বলি, তাই না? কম্পারিজন করি আমরা। এই জিনিসগুলোকে এই জিনিসগুলোর মধ্যে আমরা রিজন, পারপাস, কজ এন্ড ইফেক্ট শেষ করছি। আজকে বাকি তিনটা শেষ করব। তাহলে মোটামুটি আমাদের ইংরেজিতে রাইটিং এর জন্য এবং ইংরেজি সেন্টেন্স গুলোকে বোঝার জন্য, রিডিং এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা শেষ হয়ে যাবে। আমরা রিজন এক্সপ্লেন করছিলাম, বিকজ, অ্যাজ, সিন্স, ফর, বিকজ অফ দিয়ে। এই ওয়ার্ডস গুলো দিয়ে রিজন এক্সপ্লেন করে, এই এক্সপ্রেশন গুলো দিয়ে। এবং আমরা এগুলোর সাথে রিলেটেড গ্রামার দেখছি। পারপাসের জন্য আমরা সো দ্যাট ব্যবহার করি। এফেক্ট বোঝানোর জন্য, কজ এন্ড এফেক্টের জন্য আমরা সো সাচ দ্যাট ব্যবহার করি। কন্ডিশন বোঝানোর জন্য আমরা ইফ ব্যবহার করব। কন্ট্রাস্ট বোঝানোর জন্য দো, অলদো, ইভেন দো, ডিসপাইট, স্পাইট অফ ইত্যাদি ব্যবহার করব। আর কম্পারিজন বা ম্যানার, অ্যাজ ইফ, অ্যাজ দো ইত্যাদি দিয়ে আমরা কম্পারিজন অথবা ম্যানার এক্সপ্লেন করব। আজকে আমরা এই তিনটা দেখব এবং এই তিনটা দেখলে মোটামুটি আমাদের গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট শেষ হয়ে যাবে। এরপরে থাকবে আমাদের শুধুমাত্র পার্টস অফ স্পিচের বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ইফ কন্ডিশনাল আমরা আমাদের লেখায় ব্যাপকভাবে যে জিনিসটা ব্যবহার করি বা আমাদের প্রাত্যহিক জীবনেও আমরা যখন ইংরেজি বলতে যাই, সেটা হচ্ছে কন্ডিশন দেই আমরা। তো কন্ডিশনটা যে আমরা দেই, হুম, এই কন্ডিশন আমরা ইংরেজিতে এক্সপ্রেস করি ইফ দিয়ে, এবং ইফের সাথে রিলেটেড কিছু গ্রামার আছে। যে এটা ইফটাকে যখন আমরা ব্যবহার করছি, কোন অর্থে এটা ব্যবহার হবে, তারপর এটা ব্যবহার করার সময় যে অর্থে আমি ব্যবহার করতে চাচ্ছি ওই অর্থ রিলেটেড গ্রামার গুলো কি কি, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন কন্ডিশন দেই, আমরা দুই ধরনের কন্ডিশন দেই মূলত। একটা হচ্ছে রিয়েল কন্ডিশন, আর আমরা নিচে পড়বো আনরিয়েল কন্ডিশন সম্পর্কে। এইটাকে এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনকে আবার, আচ্ছা এটা পরে বলবো। রিয়েল কন্ডিশন, রিয়েল কন্ডিশন বলতে আসলে ঠিক কি বোঝায়? রিয়েল কন্ডিশন বলতে বোঝায় যে যে কন্ডিশনটা ঘটতে পারে, পসিবল। যেমন আমি যদি বলি, ইফ আই হ্যাভ দ্য মানি আই উইল বাই আ নিউ কার। এখানে যদি আমার মানি থাকে, আমি কি কারটা কিনতে পারবো? অবশ্যই কিনতে পারবো, এটা পসিবল। বাট আনরিয়েল কন্ডিশন যখন আমরা পড়বো, আমরা দেখবো যে শর্ত হইলেও আমি যে আউটপুটটা চাইতেছি আউটপুটটা পসিবল না। দ্যাটস ওয়াই আমরা ওই কথাটাকে আনকন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশন বলতেছি। বাট আগে আমরা দেখি রিয়েল কন্ডিশন জিনিসটা কিভাবে ফাংশন করে। রিয়েল কন্ডিশন সবসময় মাথায় রাখবেন, ইফ যুক্ত যে ক্লজটা, এটা একটা ক্লজ, রাইট? আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ পড়তেছি। ইফ যুক্ত ক্লজটা হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরবর্তী যে ক্লজটা, এই ক্লজটার মধ্যে উইল, ক্যান, মে, মাস্ট ইত্যাদি যুক্ত হবে। যেমন ইফ আই হ্যাভ দ্য মানি আই উইল বাই আ নিউ কার। ইফ আই হ্যাভ দ্য মানি আই উইল বাই আ নিউ কার। তাহলে দেখেন, ইফ আই হ্যাভ, এই হ্যাভটা কিসের হ্যাভ? আছে, থাকা। এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে এখানে। এটাকে কিন্তু আপনি যদি ধরে নেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু অক্সিলারি হিসাবে এখানে বসে নাই, মেইন ভার্ব হিসাবে বসছে, থাকা অর্থে ব্যবহার হচ্ছে। ইফ আই হ্যাভ দ্য মানি আই উইল বাই আ নিউ কার, তাহলে আই উইল। রিয়েল কন্ডিশন আরেকটা জায়গায় ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে ইফ, এর পরে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্সই বসতে পারে। আমরা এত বছর ধরে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে পড়ছি যে প্রেজেন্ট টেন্স থাকলে উইল, ক্যান, মে হবে। বাট উইল, ক্যান, মে ব্যতীত শুধুমাত্র এই জায়গাটাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার হইতে পারে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হইতে পারে। সেটা কেমন? সেটা হচ্ছে কখন এটা ব্যবহার হইতে পারে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যেমন আমরা এইটার ক্ষেত্রে উইল, মে, ক্যান কেন বসাইছি, কোন অর্থের জন্য আমরা এটা বসাইছি? মূলত এটা অর্থের তারতম্যের কারণে এইখানে কোন টেন্স বসবে এইটার পার্থক্য হয়। আমরা যখন ফিউচার টাইমের কোনো একটা কিছু বোঝাচ্ছি তখন উইল, ক্যান, মে বসাবো, আমরা এটাকে ফিউচার করব। কিন্তু কন্ডিশন দিয়ে আমরা যদি হ্যাবিচুয়াল কিছু একটা বুঝাই, তাহলে আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো। এটা ফিউচার যদি না বুঝাই, হ্যাবিচুয়াল কিছু বুঝাইলে জিনিসটা কিভাবে ফাংশন করে আমি একটু দেখি। ইফ দ্য ডক্টর হ্যাজ মর্নিং অফিস আওয়ার্স, ডক্টরের যদি মর্নিং অফিস আওয়ার থাকে, দেখেন একটা শর্ত কিন্তু দিছে, হি ভিজিটস হিজ পেশেন্টস ইন দ্য হসপিটাল ইন দ্য আফটারনুন। দেখেন এখানে কিন্তু আমি পাস্ট ফিউচার করি নাই, কারণ কি সে কাজটা হ্যাবিচুয়ালি করে, এভরি সিঙ্গেল ডে করে। তার যদি সকালবেলা কোনো অফিস থাকে তাহলে তার পেশেন্টদেরকে হসপিটালে সে বিকেলবেলা দেখতে যায়, এটা তার একটা হ্যাবিচুয়াল ব্যাপার। কিন্তু আমরা যখন এটা ব্যবহার করছি, এই সেন্টেন্সটা যখন বলছি, আবার এই সেন্টেন্সটা উই উইল হ্যাভ প্লেন্টি অফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। আচ্ছা, প্রথম এটাই দেখি, ইফ আই হ্যাভ দ্য মানি আই উইল বাই আ নিউ কার। আই উইল বাই আ নিউ কার, এটা কি কোনো হ্যাবিট? এটা কিন্তু কোনো হ্যাবিট না, এটা একটা ফিউচার টাইমের উইশ। আর এইখানে একটা হ্যাবিট বোঝাচ্ছে, তাই না? আমি যদি বলি ইফ আই if I go there, if I go to my parents' house, আমি যদি এটা বলি, if I go to my parents' house, I usually uh, I usually eat dinner at 8 p.m. খেয়াল করেন, এখানেও কিন্তু আমি একটা হ্যাবিচুয়াল ব্যাপার বলছি, এই জন্য আমি এখানে প্রেজেন্ট ব্যবহার করতে পারছি। সবসময় আমাকে উইল, ক্যান, মে ব্যবহার করতে হবে না। আরেকটা জিনিস পসিবল, সেটা হচ্ছে কমান্ড করা পসিবল ইফ কন্ডিশনালে, মানে কন্ট্রারি টু ফ্যাক্ট, সরি, রিয়েল কন্ডিশনের ক্ষেত্রে। ইফ ইউ গো টু দ্য পোস্ট অফিস, যদি তুমি পোস্ট অফিসে যাও, প্লিজ মেইল দিস লেটার ফর মি। দেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসছে, বাট এটা একটা কমান্ড ফর্মে বসছে, নট নেসেসারিলি যে এখানে উইল, ক্যান, মেই বসাইতে হবে অলওয়েজ। তার মানে আমি যদি কমান্ডও করতে পারবো শর্ত সাপেক্ষে। শর্তটা কি? এই যে এই সেন্টেন্সটা দেখেন, প্লিজ কল মি ইফ ইউ হিয়ার ফ্রম জেইন। জেইন থেকে যদি কিছু শোনো তাহলে আমাকে কল করো। তাহলে আমরা বুঝলাম যে রিয়েল কন্ডিশনের ক্ষেত্রে, রিয়েল কন্ডিশন মানে কি, যেখানে ঘটনাটা ঘটা পসিবল অথবা ঘটনাটা ঘটে, সেটাকে তিন অর্থে ব্যবহার করা যায়, একটা ফিউচার টাইমের উইশ, হ্যাবিচুয়াল ব্যাপারে এবং কমান্ডের ব্যাপারে ব্যবহার করা যায়। এবং রিয়েল কন্ডিশন তখনই হবে, তখনই একটা সেন্টেন্স অথবা একটা কন্ডিশনাল সেন্টেন্স রিয়েল কন্ডিশন হবে, অর্থাৎ ঘটা পসিবল হবে, যখন ইফ যুক্ত যে ক্লজটা, এই ক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তখন এটা রিয়েল কন্ডিশন, তখন এটা ঘটতে পারে, ঘটা সম্ভব বলে আমরা ধরে নিই। ইফ আই হ্যাভ দ্য মানি, আমার যদি মানি থাকে, আই উইল বাই আ নিউ কার। এটা কি অর্থ দিচ্ছে? সিম্পল প্রেজেন্ট টেন্স,
দেখেন এখানে প্রত্যেকটি সিম্পল প্রেজেন্ট টেন্স, এই কারণে আমি এই গ্রামাটিক্যাল ওরিয়েন্টেশনটা ব্যবহার করতেছি, এটাকে আমি রিয়েল অর্থ দিচ্ছি। ইফ দ্য ডক্টর হ্যাজ, দেখেন হ্যাজ, তারপর ইফ হি হ্যাজ এনাফ টাইম, প্রত্যেকটার মধ্যে প্রেজেন্ট টেন্স, তার মানে এটা রিয়েল জিনিস বোঝাচ্ছে। প্রত্যেকটার মধ্যে কিন্তু রিয়েল ঘটনা আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ঘটা পসিবল, কোনোটা ইম্পসিবল না। তাহলে এই হচ্ছে আমাদের রিয়েল কন্ডিশন এবং হচ্ছে রিয়েল কন্ডিশন সম্পর্ক সাথে সম্পর্কযুক্ত গ্রামাটিক্যাল ডিসকাশন। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন যে রিয়েল কন্ডিশন কি জিনিস? কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে রিয়েল কন্ডিশন কি জিনিস, রিয়েল কন্ডিশন মানে হচ্ছে যেটা ঘটতে পারে, ঘটা পসিবল। আর আরেকটা হলো যে রিয়েল কন্ডিশন তাহলে কিভাবে আমরা এক্সপ্লেন করব, ইফ যুক্ত যে ক্লজটা, অর্থাৎ অ্যাডভার্বিয়াল যে ক্লজটা, অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে এখানে ইফ। ইফ যুক্ত ক্লজটাকে যখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো বা প্রেজেন্ট টেন্সে লিখবো, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে যখন আমি লিখবো, তখনই আমি এটাকে রিয়েল কন্ডিশন আকারে বলতে পারবো। এবং রিয়েল কন্ডিশন তিনটা অর্থে ব্যবহার করে, ফিউচার টাইমের অর্থে, হ্যাবিচুয়াল অর্থে এবং কমান্ড অর্থে ব্যবহার করা যায়। ওকে, এই হলো ব্যাপার। এবার আসেন আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে। আনরিয়েল কন্ডিশন মানে হচ্ছে যেটা ঘটা পসিবল না। এতক্ষণ ধরে আমরা দেখছি কোনটা কোনটা ঘটা পসিবল, এখন আমরা দেখি কোনটা ঘটা পসিবল না। আমি যদি বলি ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড। ইফ আই হ্যাড দ্য টাইম, আমার যদি সময় থাকতো, তাহলে আই উড গো টু দ্য বিচ, আমি তোমার সাথে বিচে যেতাম এই উইকেন্ডে। আচ্ছা, আমাকে কেউ একজন আনমিউট করে বলেন তো যে এইখানে কোনোটাই কি ঘটা পসিবল? খুব ভালো করে খেয়াল করে দেখেন তো, কোনোটাই কি ঘটা পসিবল? না, যদি সময় থাকতো তাহলে হচ্ছে তার মানে এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্সপ্লেন করেন আপনি। হ্যাঁ, হচ্ছে একটা তৌফিকে। হচ্ছে যদি সময় থাকতো তাহলে আমি হচ্ছে উইকেন্ডেতে যাইতাম, মানে এরকম। তো এক্স্যাক্টলি, তার মানে আমার কোনোটাই তো সময় ছিল পসিবল না। না। এক্স্যাক্টলি, আমার সময় ছিল না, আমি বিচে যেতেও পারি নাই, দুইটাই ইম্পসিবল। বাট এখানে একটা শর্ত শর্ত খেলা হচ্ছে, আমার যদি ইফ আই হ্যাড টাইম আই উইড গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড। তাহলে দেখেন এখানে কন্ডিশন থাকলেও এটা আনরিয়েল, এটার কোনোটাই ঘটা পসিবল না। তাহলে আনরিয়েল কন্ডিশনের জন্য ইফ যুক্ত সেন্টেন্সটা অলওয়েজ পাস্ট টেন্স হবে, মাথায় রাখবেন। যখনই ইফ যুক্ত সেন্টেন্সটা, ইফ সেন্টেন্স কেন বলতেছি, ইফ যুক্ত ক্লজটা পাস্ট টেন্সে হবে, তখনই বুঝে নিবেন যে এইখানে একটা আনরিয়েল কথা বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে রিলেটেড গ্রামার গুলো কি কি? এখানে রিলেটেড গ্রামার হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ওই পাশে উড কুড মাইট প্লাস ভার্বের সিম্পল ফর্ম বসাতে হবে। ভার্বের সিম্পল ফর্ম তো বসবেই, কারণ এখানে উড কুড মাইট বসতেছে তাই। তো ভার্বের সিম্পল ফর্মটা আমরা বসাবো উড কুড মাইটের পরে। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এইটা, অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজটা অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হবে উড কুড মাইট দিয়ে। ঠিক আছে? এরপরে আসেন পাস্ট টাইম বোঝাইতে। আচ্ছা, অর্থের একটা তারতম্য আছে। ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড। এখানে এই যে আই উড গো টু দ্য বিচ দিস উইকেন্ড, এটা দিয়ে কিন্তু ফিউচার ইম্পসিবিলিটি বোঝাচ্ছে, এটা কিন্তু ফিউচারের মিনিং দিচ্ছে। ফিউচারের মিনিং দিচ্ছে মানে কি, আমার টাইম নাই, এজন্য তোমরা যখন সবাই মিলে ভবিষ্যতের উইকেন্ডে বিচে যাবা, আমি তখন বিচে যেতে পারবো না, এই কথা বোঝানো হচ্ছে। আই হ্যাড দ্য টাইম, এখানে এই যে বিচে যে যাবে, বিচে যাওয়ার ঘটনাটা কিন্তু ফিউচারে, এই অর্থটা বুঝেন কিন্তু।
ফিউচারে বোঝাচ্ছে, ইফ আই হ্যাড দ্য টাইম আই উড গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড। এখানে ফিউচার বোঝানো হচ্ছে। এখন পাস্টেও তো ঘটনা ঘটতে পারে, তাই না? যে পাস্টে একটা শর্ত দিয়ে পাস্টে আমি কাজটা করতে পারি নাই, এরকম একটা কিছু বলতে পারে না? হইতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? সেক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটাকে আমি বানাইতে হবে পাস্ট পারফেক্ট, আর এই পাশে উড কুড প্লাস হ্যাভ যুক্ত করে পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ এর সাথে হ্যাভ এর পরে যদি ভার্ব বসে তাহলে এটা অবভিয়াসলি বি থ্রি হবে। সো ওইভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। ইফ উই হ্যাড নোন, আমরা যদি জানতাম, খেয়াল করেন, আমরা যদি জানতাম দ্যাট ইউ ওয়্যার দেয়ার, তুমি সেখানে আছো, উই উড হ্যাভ রিটেন ইউ, উই উড হ্যাভ রিটেন ইউ আ লেটার। তার মানে আমরা তোমাকে একটা লেটার লিখতাম। খেয়াল করেন, তার মানে এই যে লেটার যে লিখি নাই, এই কাজটা কি পাস্টে হয়ে গেছে না? খেয়াল করে দেখেন, আমরা তোমাকে একটা লেটার লিখতাম, তার মানে লেটার যে আমি লিখি নাই, লেটার লেখার সুযোগ ছিল কিন্তু আমি লিখি নাই, এই ঘটনাটা কিন্তু পাস্টে ঘটে গেছে। এবং সেও কোথায় ছিল? পাস্টেই ছিল, কিন্তু ওই জায়গাটাতে সে পাস্টেই ছিল। তার মানে এইখানের মিনিংটা দিচ্ছে পাস্টের মিনিং, পাস্টের কোনো একটা ঘটনার মিনিং। এইখানে দিচ্ছে ফিউচারে আমি কোনো একটা ইভেন্টে জয়েন হইতে পারবো না, ফিউচার ইম্পসিবিলিটি, ফিউচার আনরিয়েল, আর এটা হচ্ছে পাস্ট আনরিয়েল। এই সেম জিনিসটাকেই এইভাবে লেখা যায়, এই যে পাস্ট আনরিয়েল, এইটাকে এইভাবে লেখা যায় হ্যাড, হ্যাডটাকে সামনে নিয়ে এসে। অর্থাৎ এখানে যেমন যেমন আমি ইফ উই হ্যাড নোন দিছি, এখানে ইফটাকে হ্যাড দ্বারা রিপ্লেস করে লেখা যায়। সেটা কিরকম? যেমন হ্যাড উই নোন দ্যাট ইউ ওয়ার দেয়ার উই কুড হ্যাভ রিটেন ইউ আ লেটার। সো একটু আগে আমরা এখানে ইফ দিছি, রাইট? ইফ উই হ্যাড, সো এই হ্যাড দিয়ে ইফটাকে রিপ্লেস করছি। এটা দেখতে আপাত দৃষ্টিতে প্রশ্ন করার মতো মনে হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন মনে হচ্ছে, বাট এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? হ্যাড উই নোন দ্যাট ইউ ওয়ার দেয়ার উই উড হ্যাভ রিটেন ইউ আ লেটার। হ্যাড শি ফাউন্ড দ্য রাইট বায়ার, সে যদি রাইট বায়ার পাইতো, শি উড হ্যাভ সোল্ড দ্য হাউস, হাউসটা বিক্রি করে দিত। ঠিক আছে, তাহলে হ্যাড এটা ইফ কে রিপ্লেস করছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কন্ডিশন। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট গ্রামার আছে। ইম্পর্টেন্ট গ্রামারটা হচ্ছে, যেটা স্লাইডে আমি যুক্ত করি নাই কিন্তু এটা লিখে দেওয়াটা জরুরি। ধরেন আমি আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছি, আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছি। এখন আনরিয়েল কন্ডিশন বোঝাইতে গিয়ে আমি সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতেছি এবং ফিউচারের কোনো একটা ঘটনা বলতেছি। ধরেন আমি যদি বলি, কিন্তু এটা বলতে গিয়ে আমি যে সেন্টেন্সটা তৈরি করতেছি ওখানে কোনো অ্যাকশন ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আছে। যেমন আমি যদি বলি, ইফ আই ওয়াজ ইউ, এই সেন্টেন্সটা কি ঠিক আছে বলেন তো? ইফ আই ওয়াজ ইউ, আমি যদি তুমি হতাম তাহলে সেখানে যেতাম না, এটা কি ঠিক আছে? হুম। আচ্ছা, এই যে এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা দিয়ে আসলে এইটা কি রিয়েল না আনরিয়েল?
এই আনরিয়েল। কন্ডিশন আনরিয়েল, ফ্যান্টাস্টিক। কেন আনরিয়েল এটা? কারণ আমি তুমি হওয়াও সম্ভব না কখনো। আর আহ, আমরা যেহেতু কিন্তু, সম্ভব আমি না, যাওয়াও সম্ভব গ্রামাটিক্যালি না। না, আমি অর্থ দিয়ে বুঝতে বলি নাই, গ্রামাটিক্যালি বুঝতে বলতেছি। দুটাই হচ্ছে দুটোই কন্ডিশনাল। দুইটাই কন্ডিশনাল হইলে এটা আনরিয়েল? আনরিয়েল কখন হয়? আনরিয়েল হয় যখন, এটা বারবার বলছি, রিয়েল কন্ডিশন কখন হয় বলেন তো দেখি। রিয়েল কন্ডিশন হয় যখন ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে। আর আনরিয়েল হয় যখন ইফ যুক্ত সেন্টেন্সটা, বা আনরিয়েল মিনিং দেওয়ার পাস্ট জন্য ইফ টেন্স। যুক্ত সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে আচ্ছা আচ্ছা, পাস্ট ইউজ টেন্সে করতে হয়। যখন তার হয়। মানে এইখানে ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমি দেখেই বুঝতে পারতেছি এটা একটা আনরিয়েল কন্ডিশন, তাই না? তো এখানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে বলে আই উডন্ট, আই উড নট বা আই উড ইত্যাদি ব্যবহার করছি। আচ্ছা, এই গেল। তাহলে তাহলে দেখেন যে সবসময় মাথায় রাখবে এই সেন্টেন্সটা ভুল, এই সেন্টেন্সটা কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ আমি এখানে ওয়াজ ব্যবহার করছি। তামাম গ্রামারের জগতে আই এর সাথে ওয়াজ ব্যবহার হবে, তাই না? যদি অ্যাকশন ভার্ব না থাকে, এটা তো অক্সিলারি ভার্ব, বাট এটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে কারণ এখানে কোনো অক্সিলারি নেই। কিন্তু শুধুমাত্র আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে, আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে যদি আমাকে অক্সিলারিকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে এখানে অলওয়েজ ওয়্যার বসবে। অক্সিলারি যখন মেইন ভার্ব হবে কখন? অক্সিলিয়ারি যখন ইজ ইকুয়াল টু মেইন ভার্ব। এটা মাথায় রাখবেন। আমরা ছোটবেলায় যখন রাইট ফর্ম অফ দ্য ভার্ব পড়ছি, তখন আমরা একটা আলাপ পড়ছি না, মনে আছে? যে যদি এরকম হয় যে কোনো একটা ইমাজিনেশন হচ্ছে, অসম্ভব কল্পনা বোঝালে ওয়্যার বসে। মনে মনে পড়তেছে? অসম্ভব কল্পনা বোঝালে ওয়্যার বসে, এরকম একটা রুল আমরা পড়ছিলাম রাইট ফর্ম অফ দ্য ভার্বে। হ্যাঁ ভাই, আই উইশ আই ওয়ার এ আই কিং, উইশ আই ওয়্যার এইগুলো। ওয়্যার এ কিং, এক্স্যাক্টলি। এইটা রুলটা মূলত এই অসম্ভব কল্পনা টল্পনা কিছু না। রুলটা হচ্ছে আনকন্ডিশনাল, সরি, আনরিয়েল কন্ডিশন যেখানে আছে, উইশেও এটা আনরিয়েল কন্ডিশনই বোঝাচ্ছে। একটু পর আমরা যখন অ্যাজ ইফ অ্যাজ দ্য পড়বো, সেখানেও দেখবেন যে আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছে। আনরিয়েল কন্ডিশন যেখানেই বোঝাবে, সেখানে যদি অক্সিলারি মেইন ভার্ব হয়, তাহলে সেখানে শুধুমাত্র ওয়্যার ব্যবহার করতে হয়। এবং যখনই ওয়্যার ব্যবহার করি, এটা দ্বারা ইনহেরেন্ট মিনিংটা হয় যেটা পসিবল না। ওই যে আনরিয়েল কন্ডিশন, ইফ আই ওয়্যার ইউ, আমি তো তুমি হওয়া পসিবল না, এটা আনরিয়েল কন্ডিশন। এই জন্য আমরা এই গ্রামারটা কিভাবে পড়ি, আনরিয়েল কন্ডিশন বোঝাবে অলওয়েজ। আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে কখনোই অক্সিলারির জায়গায় অন্য কোনো জিনিস বসানো যাবে না। আমরা যদি এটা লিখতাম, ইফ হি, এখন হি থাকলেও কিন্তু আমাকে ওয়্যার বসাইতে হবে। ইফ হি ওয়্যার ইউ, এখানে হি উডন্ট গো দেয়ার, সে ওখানে যাইতো না। বোঝা গেছে? ওয়্যার কিন্তু ব্যবহার হবে এখানে, ওয়াজ ব্যবহার হবে না। এটা গেলো আমাদের একটা গুরুত্বপূর্ণ। তাহলে আনরিয়েল কন্ডিশনের ব্যাপারে এই জিনিসটা স্লাইডে নাই, বাট আপনাদেরকে আমি লিখে দিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারে। কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি? জিনিসটা হচ্ছে যখন নেগেটিভ হয়, বুঝবেন যে এটা পসিবল। আর যখন পজিটিভ হয় বা হ্যাঁ বোধক হয়, তখন বুঝবেন যে সেটা ইম্পসিবল। বুঝে নিন, ইম্পসিবল কেমন? ধরেন আমি বললাম যে আহ, এই সেন্টেন্সটা,
আনরিয়েল কন্ডিশনের সেন্টেন্সটা। আনরিয়েল কন্ডিশনের এই সেন্টেন্সটাকে আমরা একটু খেয়াল করে দেখি। ইফ আই হ্যাড টাইম, আমার যদি সময় থাকতো। আচ্ছা, এই সেন্টেন্সটা আরো সহজ একটা সেন্টেন্স দেখি যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম সেন্টেন্সটা দেখি। ইফ আই হ্যাভ দ্য মানি, আমার যদি টাকা থাকতো, আই উইল বাই আ নিউ কার। আমার যদি টাকা থাকে আমি একটা নতুন, আচ্ছা না না, আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে এটা। আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবেন, আমি তো রিয়েল কন্ডিশনে চলে গেছি। আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবেন যে নেগেটিভ মানে পজিটিভ, মানে এটা এটা হইছে বা হচ্ছে এরকম কিছু একটা। যেমন ইফ আই হ্যাড দ্য টাইম, মানে আমার যদি সময় থাকতো, এটা পজিটিভ সেন্টেন্স না? পজিটিভ আকারে তো আছে। তার মানে ইফ আই হ্যাড টাইম, আমার যদি টাইম থাকতো, তার মানে আমার সময় ছিল না। আমি যদি লিখতাম ইফ আই হ্যাড নট দ্য টাইম, আমার যদি সময় না থাকতো, তার মানে আমার সময় ছিল। সেম গোস ফর পরবর্তী যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, আই উড গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড। ইফ আই হ্যাড দ্য টাইম, আমার যদি সময় থাকতো, আই আমি যদি এটা বলতাম, আই উডন্ট গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড। আমার যদি সময় থাকতো, আমি কি করতাম না, আই উডন্ট গো টু দ্য বিচ উইথ ইউ দিস উইকেন্ড। তার মানে তখন বোঝাতো যে আমি বিচে গেছি তোমার সাথে। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে নেগেটিভ হলে পজিটিভ হবে, পসিবল হবে, আর পজিটিভ হলে ইম্পসিবল। পসিবল না, মানে নেগেটিভ হলে মানে জিনিসটা ঘটছে। হুম। যেমন এই সেন্টেন্সটা, হ্যাড উই নোন ইউ দ্যাট ইউ ওয়ার দেয়ার, উই উড হ্যাভ রিটেন ইউ আ লেটার। দেখেন দুইটার মধ্যেই কিন্তু কি বুঝাইতেছি আমরা, যে আমরা তোমাকে লিখি নাই। বাট আমরা যদি এটা লিখতাম, উই উডন্ট হ্যাভ রিটেন ইউ আ লেটার, হ্যাড উই নোন দেয়ার, that have we known that you were there, আমি যদি জানতাম তুমি ওখানে আসছো, we wouldn't have written you a letter, আমরা তোমাকে একটা লেটার লিখতাম না। তার মানে বোঝানো হচ্ছে যে আমি তোমাকে লেটারটা লিখছি, আমরা যদি wouldn't ইউজ করতাম। তার মানে নেগেটিভ হইলে ঘটনাটা ঘটে গেছে, পসিবল না, মানে ইট হ্যাপেন্ড। আর পজিটিভ হইলে এটা ইট ডিডন্ট হ্যাপেন, এরকম বোঝাবে। বোঝা গেছে? তো এই জিনিসটা মাথায় রেখেন, পজিটিভ নেগেটিভের মিনিংটা কিভাবে ফাংশন করে কন্ডিশনাল সেন্টেন্সে। এবার আসেন আমরা পরবর্তীটাতে চলে যাই, কম্পারিজন অথবা ম্যানার কিভাবে এক্সপ্লেন করতে হয়। আচ্ছা, তার আগে বলেন কন্ডিশনাল সেন্টেন্সে কি কোনো ইস্যু আছে, কোনো প্রবলেম আছে? হ্যালো। প্র্যাকটিস করতে গেলে বোঝা যাবে ভাই বাকিটা, এমনিতে তো বুঝছি। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ এর মধ্যে কম্পারিজন অথবা ম্যানার এই ব্যাপারটাকে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে এক্সপ্লেন করি। খেয়াল রাখবেন, অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে আমরা কন্ট্রারি টু ফ্যাক্ট মিনিং দিতে পারি, আবার রিয়েল মিন, কন্ট্রারি টু ফ্যাক্ট মানে হচ্ছে আনরিয়েল। একটু আগে আনরিয়েল কন্ডিশন পড়লাম না, এটারই আরেকটা নাম হচ্ছে কন্ট্রারি টু ফ্যাক্ট, সেটা ফ্যাকচুয়াল না। তাহলে এখন কন্ট্রারি টু ফ্যাক্টের মিনিংটা আমরা কিভাবে দিতে পারি? অ্যাজ ইফ অ্যাজ দো, আমরা একটু আগেই পড়ছি, যেখানে আনরিয়েল কন্ডিশন হবে সেটাই হবে পাস্টে, তাই না? এবং পাস্ট টেন্স কোনটা হবে? অ্যাডভার্বিয়াল ক্লজটা হবে পাস্ট টেন্স। তো দেখেন, আমরা যখন অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে আনরিয়েল মিনিং দিতে যাই, তখন অ্যাজ ইফ অ্যাজ দোর পরবর্তী যে ক্লজটা আছে এটা হবে পাস্টে, আর এটার সাথের যে ক্লজটা আছে এটা হবে প্রেজেন্টে। অথবা জিনিসটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি
প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অ্যাজ ইফ অ্যাজ দা হবে পাস্ট টেন্সে, মানে এটাকে পাস্টে রাখতেই হবে কোনো না কোনো ভাবে, কারণ আমি আনরিয়েল কথা বলতেছি, আনরিয়েল মানে এটা পাস্ট, পাস্ট দিয়ে আমি আনরিয়েল মিনিং দিব। যেমন দ্য ওল্ড লেডি ড্রেসেস অ্যাজ ইফ ইট ওয়ার উইন্টার ইভেন ইন দ্য সামার। খেয়াল করে দেখেন, আমরা বলতেছি আনরিয়েল ঘটনা, মানে এখানে একটা আনরিয়েল ব্যাপার থাকবে, কন্ট্রারি টু ফ্যাক্ট থাকবে, এটা ফ্যাক্টের বিপরীতে থাকবে। সো এটার জন্য আমরা বলছি অ্যাজ ইফ অ্যাজ এর সাথে একটা পাস্ট টেন্স ব্যবহার করব, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমাকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে দ্য ওল্ড লেডি ড্রেসেস, ওল্ড লেডিটা এমন ভাবে ড্রেস করছে, এমন ভাবে পোশাক পরছে, মনে হচ্ছে যেন এইটা এখন উইন্টার যদিও এটা সামার। তার মানে ওর যে ড্রেসিং সেন্সটা অথবা এই যে উইন্টার মনে হওয়াটা, এইটা একটা ফলস মনে হওয়া, ইটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে বা ইটস আনরিয়েল, ফ্যাক্ট হইতেছে যে এইটা এখন সামার, সামার চলতেছে, বাট সে এমন ভাবে জামা কাপড় পরছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা সামার, ইটস নট উইন্টার। এটা হচ্ছে কন্ট্রারি টু ফ্যাক্ট। এখন অনেক সময় হতে পারে না যে আবার যেই আহ, এই যে মহিলাটা বর্তমানে ড্রেস পরছে, দ্যাটস ওয়াই আমি অ্যাজ ইফ অ্যাজ এর পরে আহ, আমি ব্যবহার করছি কি পাস্ট টেন্স। কিন্তু মহিলাটা পাস্টেও তো ড্রেসটা পরতে পারতো, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাতে আমার তো পাস্ট টেন্সও থাকতে পারতো, তখন আমি কি করব, সেটা আমাদের এই রুলে আছে। বাট তার আগে আমরা এইখানে একটা ছোট জিনিস খেয়াল করে ফেলি। দেখেন এইখানে আমি ওয়্যার ব্যবহার করছি। এগেইন আমি একটু আগে বলতেছিলাম যে যেখানে উইশ থাকুক, অ্যাজ ইফ অ্যাজ দো থাকুক, অথবা কন্ডিশনাল সেন্টেন্স থাকুক, যেখানেই থাকুক না কেন, কন্ট্রারি টু ফ্যাক্ট থাকলে সেইখানে অক্সিলিয়ারি, পাস্ট অক্সিলিয়ারি হিসাবে অলওয়েজ ওয়্যার ব্যবহার হবে, ওয়াজ ব্যবহার হবে না। The old lady dresses as if it was winter even in the summer. নর্মাল সেন্সে ইট ওয়াজ উইন্টার হবে, কিন্তু এখানে যেহেতু কন্ট্রারি টু ফ্যাক্ট, আনরিয়েল পজিশনে আছে সেহেতু, এবং এটা এটা পাস্টে ব্যবহার হবে, সেহেতু পাস্ট অক্সিলারি হিসাবে এখানে ওয়্যার ব্যবহার হবে। বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। এরপরে আসেন অ্যাজ ইফ অ্যাজ তো পাস্ট টেন্স হলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো বা এই যে অ্যাজ ইফ অ্যাজ দোর পরের যে ক্লজটা এটা হবে পাস্ট পারফেক্ট। যেমন জেফ লুকড, পাস্ট টেন্স অ্যাজ ইফ, এরপরে হি হ্যাড সিন আ গোস্ট। জেফকে দেখে মনে হচ্ছিল যেন সে একটা গোস্ট দেখেছে, তার মানে সে কিন্তু গোস্ট দেখে নাই, সে ঘোস্ট দেখে নাই, কিন্তু ভূত সে দেখে নাই, কিন্তু মনে হচ্ছিল তাকে দেখে সে ঘোস্ট দেখছে। বাট এইটা পাস্টের ঘটনা, দ্যাটস আমি এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করছি। মোটামুটি কন্ট্রারি টু ফ্যাক্ট সবখানেই এই নিয়মটা আপনি পাবেন যে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, তাহলে এই গেল আমাদের অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়ম। এবার আসেন অ্যাডভার্বিয়াল ক্লজ, পরের অংশ, লাস্ট আমাদের যে ব্যাপারটা, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো যখন ফ্যাকচুয়ালি ব্যবহার হবে। ফ্যাকচুয়ালি অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার হতে পারে না? হইতে পারে। যে এইখানে কোনো কন্ট্রারি টু ফ্যাক্ট মিনিং দিচ্ছে না। যেমন হি লুকস অ্যাজ ইফ হি হ্যাজ ফিনিশড দ্য টেস্ট, তাকে দেখে মনে হচ্ছে যেন হি হ্যাজ ফিনিশড দ্য টেস্ট, তার মানে সে টেস্টটা ফিনিশ করতে পারে। আমরা সন্দেহ করি না মাঝে মাঝে? ধরেন আপনি ক্লাসের টিচার, এক্সামিনার, আপনি দূর থেকে দেখলেন একটা ছেলে এমন ভাবে বসে আছে যে তার টেস্টটা হয়তো বা শেষ হয়ে গেছে, এটা কিন্তু কন্ট্রারি টু ফ্যাক্ট না, এটা পসিবিলিটি আছে এটা হওয়ার, এটা ফ্যাকচুয়াল হওয়ার পসিবিলিটি আছে। হি লুকড, পরের সেন্টেন্সটা যদি খেয়াল করেন, হি লুকড অ্যাজ দো হি ওয়াজ লিভিং, তাকে দেখে মনে হচ্ছে যেন চলে যাচ্ছে। তার মানে দেখেন এখানে কিন্তু ঘটতে পারে, এখানে ফ্যাকচুয়াল হওয়ার একটা পসিবিলিটি আছে। উপরের যে সেন্টেন্স গুলো বলছি আমরা, এখানে একটাও ফ্যাকচুয়াল হওয়ার কোনো পসিবিলিটি নাই। সে জেফ লুকড অ্যাজ হি হ্যাড সিন আ গোস্ট, সে আসলে গোস্ট দেখে নাই। দ্য ওল্ড লেডি এমন ভাবে ড্রেস করছে সামারে মনে হচ্ছে উইন্টার, তো এটা কোনোটাই পসিবল না, সামারে উইন্টার হওয়া পসিবল না, মানে এটা ফ্যাক্টের সাথে যাচ্ছে না। বাট এই ফ্যাকচুয়াল মিনিং যখন অ্যাজ ইফ দিতে পারে, তখন এটার মিনিংটা হবে এরকম যে হয়তোবা
এটা হচ্ছে, হয়তোবা এটা হওয়া পসিবল, অ্যাজ ইফ অ্যাজ ধর মিনিংটা থাকবে এরকম। তো এইরকম ক্ষেত্রে গ্রামার গুলা কি হবে? ফ্যাকচুয়ালের গ্রামার কিন্তু আর পূর্বেরটার মতো হবে না। পূর্বে যেরকম আমরা দেখছি, পূর্বে বলতে আনরিয়েল, কন্ট্রারি টু ফ্যাক্টের মতো হবে না। কন্ট্রারি টু ফ্যাক্টে দেখছি যে আমরা এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর সাথে বসবে কি আমাদের, অ্যাজ ইফ অ্যাজ দোর সাথে আমাদের বসবে, অ্যাজ ইফ অ্যাজ দোর যুক্ত ক্লজটা হবে পাস্ট টেন্স। আর আরেকটাতে যদি আর যদি মেইন ক্লজটা পাস্ট টেন্সে হয়, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর সাথে থাকবে পাস্ট পারফেক্ট। এইখানটাতে আমরা দেখবো যে এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এই পাশে হ্যাজ ফিনিশড, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আছে। আর এই পাশে যদি পাস্ট থাকে, তাহলে হি ওয়াজ লিভিং। এইখানে আবার আমি পাস্ট ব্যবহার করতেছি। ঠিক আছে? তার মানে এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। আর এই পাশে যদি পাস্ট থাকে, তাহলে আমি পাস্ট টেন্স ব্যবহার করব। এই পাশটাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে? এই টেন্সের ফরমেশনটা মাথায় রাখবেন। সো এইটা হচ্ছে আমাদের ফ্যাকচুয়াল অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে নিয়ম। দেখেন আমরা কিন্তু এইখানটাতে আমরা ম্যানার ইউজ করছি। হি লুকস, তার দেখার বা এই জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করছি। হি লুকস অ্যাজ ইফ হি হ্যাজ ফিনিশড দ্য টেস্ট। হি লুকড as though he was living. Present perfect, past. So আপনি এখানে চলে past কন্টিনিউয়াস ওরা ইউজ করছে, আপনি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের সর্বশেষ অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা হচ্ছে কন্ট্রাস্ট, পার্থক্য বোঝায়, তুলনা বোঝায়। তুলনা বলতে কি, কন্ট্রাস্ট এন্ড কম্পারিজনের মধ্যে পার্থক্য আছে। কম্পারিজন মানে তুলনা, আর কন্ট্রাস্ট হচ্ছে বৈপরীত্য। দো, অলদো, ইভেন দো, ডিসপাইট, ইন স্পাইট অফ ইত্যাদি দিয়ে আমরা বৈপরীত্যমূলক তুলনা করি। এখন এই ওয়ার্ডস গুলো দিয়ে আমরা বৈপরীত্যমূলক তুলনা করি। এই ওয়ার্ডস এর কিছু গ্রামার আছে, ওয়ার্ডস গুলা কিভাবে ব্যবহার করতে হয়। গ্রামার গুলো হচ্ছে দো, অলদো, ইভেন দো, এই ওয়ার্ড তিনটার পরে অবশ্যই একটা ক্লজ বসবে। ঠিক আছে? এরপরে কমা দিয়ে একটা আরেকটা ক্লজ বসবে। যেমন অলদো হি হ্যাজ এ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার একটা ফিজিক্যাল প্রবলেম আছে, যদিও তার একটা ফিজিক্যাল প্রবলেম আছে, তার মানে এখানে একটা কন্ট্রাস্ট দেখতে পাবো আমরা। হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান, তার মানে এটা একটা কন্ট্রাস্ট, বৈপরীত্যমূলক ব্যাপার। এই জিনিসটাই আমরা অলদো ইভেন দো দ্বারা বোঝাচ্ছি। খেয়াল করে দেখেন, অলদোর পরে কিন্তু আমাদের একটা ক্লজ আছে। এখন এই সেম সেন্টেন্সটাকে আমরা, এই এক্সপ্রেশনটাকে আমরা আরেকটা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। সেটা কি? এখানে তো অলদো, দো, ইভেন দো এটাকে আমরা সামনে লিখছি, প্রথমে লিখছি, এটাকে আমরা পরেও লিখতে পারি। জেন উইল বি অ্যাডমিটেড টু দ্য ইউনিভার্সিটি ইভেন দো শি হ্যাজ ব্যাড গ্রেডস। যদিও তার ব্যাড গ্রেডস, বাট সে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হয়েছে বা হবে। খেয়াল করে দেখেন, প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাডিকশন বোঝাচ্ছে, এবং ইভেন দো, দো, অলদোর পরে আমরা একটা ক্লজ খুঁজে পাচ্ছি। এটাই হচ্ছে নিয়ম, কন্ট্রাস্ট বোঝানো। এখানে আরেকটা পাংচুয়েশনের নিয়ম আছে। আচ্ছা, এই পাংচুয়েশনের নিয়মটা আমরা কিছুক্ষণ পরে পড়তেছি, বাট আগে এটা শেষ করি। বাট আপনারা চাইলে এই সেম এক্সপ্রেশনে ডিসপাইট এন্ড ইনস্পাইট অফ দিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু ডিসপাইট এন্ড ইনস্পাইট এর পরে আপনি আর ক্লজ বসাইতে পারবেন না, এখানে ব্যবহার করতে হবে ফ্রেজ। যেমন ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান, কারণ এর পরে হচ্ছে একটা ক্লজ থাকবে। খেয়াল করছেন?
ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আর এখানে আমরা বলছিলাম অলদো হি হ্যাজ আ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এখানে একটা ক্লজ বসাইছিলাম, বাট এখানে আমরা কিন্তু আর ক্লজ বসাই নাই, এখানে আমরা একটা ফ্রেজ বসাইছি। এটা কেন ফ্রেজ? কারণ এখানে কোনো ভার্ব নাই, টেন্স নাই। এরপরে আমরা ঠিকই আমাদের কন্ট্রাস্টটা বলছি। ওকে, এইভাবে করে আমরা কন্ট্রাস্টের মিনিং দিব। কি কি ওয়ার্ড ব্যবহার করব? দো, অলদো, ইভেন দো, ডিসপাইট, ইনস্পাইট অফ। এখন দো অলদের পরে হবে ক্লজ, ডিসপাইট ইনস্পাইট অফ এর পরে হবে ফ্রেজ। এইটা হলো আমাদের মূল নিয়মটা এখানে। এখন একটু আগে বলছিলাম যে আমাদের একটা পাংচুয়েশনের নিয়ম আছে। পাংচুয়েশনের নিয়মটা হচ্ছে দো, অলদো এরা যখন বাক্যের শুরুতে ব্যবহার হয়ে যাবে, বা এই ক্লজটা যখন শুরুতে ব্যবহার হয়ে যাবে, এরপরে পরবর্তী ক্লজটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, এখানে খেয়াল রাখতে হবে দো অলদো যুক্ত ক্লজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। আর হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান, এইটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই দো অলদো যখন সেন্টেন্সের শুরুতে বসবে, তখন একটা কমা দিয়ে পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বসাইতে হবে। কিন্তু দো অলদো যদি সেন্টেন্সের মাঝে বসে বা শেষে বসে, আগে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বসে, তাহলে কিন্তু এর পরে কোনো কমা দেওয়া লাগবে না, সরাসরি ইভেন দো দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। সেম গোজ ফর ইফ। দেখেন, ইফ এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কোথায়, এই যে ইফ এর ক্ষেত্রে সেম নিয়ম। অ্যাডভার্বিয়াল ক্লজটা যদি শুরুতে চলে আসে, তাহলে এরপর একটা কমা দিতে হবে, এরপরে মেইন ক্লজটা লিখতে হবে। আর ইফ যুক্ত ক্লজটা, অ্যাডভার্বিয়াল ক্লজটা যদি পরে আসে আর মেইন ক্লজটা যদি শুরুতে আসে, তাহলে মাঝখানে কোনো কমা দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন কি সবাই? লাস্ট যে এটা বললাম পাংচুয়েশনের রুলটা। অ্যাডভার্বিয়াল ক্লজটা সামনে আসলে তাহলে কমা হবে, আর যদি মাঝে থাকে তাহলে কমা হবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রেও দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রেও হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজটা যখন মাঝে আছে বা শেষে আছে, মাঝখানে কিন্তু আমি কোনো কমা ব্যবহার করি নাই, এখানে কোনো কমা ব্যবহার করি নাই। শুরুতে আসলে অবশ্যই আমাকে কমা ব্যবহার করতে হবে। বোঝা গেল? জি ভাই। ওকে, এই হলো আমাদের মোটামুটি অ্যাডভার্বিয়াল ক্লজ। একদমই অ্যাডভার্বিয়াল ক্লজের আগা টু মাথা আমরা খুবই অ্যাডভান্স গ্রামার এগুলা, এগুলা আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে?